নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা জিওটেকটনিকের নেটের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আলোচনা করব। বিগত বছরে নেট পরীক্ষাতে প্রচুর এমসিকিউ এসেছিল। আমরা জানি এসএসসি পরীক্ষা তো হয়নি, বিগত বছরের নেটের কোয়েশ্চেনগুলো আমরা যদি করি তাহলে কিন্তু আমাদের প্রিপারেশন অনেকটাই এগিয়ে যাবে এবং এখান থেকে অনেকগুলো কমন প্রশ্ন আমরা আশা করতে পারি। তো এখানে আমি কোয়েশ্চেন ফরম্যাটে এগুলো রেখেছি। আপনারা কোয়েশ্চেনের সাথে সাথে কোয়েশ্চেন পড়ে ভিডিও পজ করে আনসার করার চেষ্টা করবেন এবং আপনাদের স্কোর কত আসছে বা কোয়েশ্চেনগুলো কেমন মনে হচ্ছে ইত্যাদি আপনাদের যে কোনো কিছু বক্তব্য সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এখানে আমরা কোয়েশ্চেন আনসারগুলো আলোচনা করব, তবে তার আগে স্মার্ট লার্নিং থেকে যে সমস্ত ক্লাস এবং মক টেস্ট চলছে সেগুলো নিয়ে একটু বলি। মে থেকে ক্লাসটা শুরু হয়েছে। জিওটেকটনিক, জিওমরফোলজি বিভিন্নভাবে আমাদের যে সিলেবাসটা যেভাবে অ্যারেঞ্জ করা হয়েছে সেভাবে কিন্তু কবে কি ক্লাস হচ্ছে, কবে কি ক্লাস হবে সেটা একেবারে ডেট ওয়াইজ, টাইম ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা টপিক নেক্সট দিন কিন্তু এর মক টেস্ট নেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে আর্ট ক্লাস যেদিন পড়ানো হয়েছে তার পরের দিন কিন্তু আর্ট ক্লাসের মক টেস্ট নেওয়া হয়েছে, তারপরে কন্টিনেন্টাল ড্রিফটের ক্লাসটা শুরু হয়েছে। তো এভাবে কিন্তু প্রত্যেক দিন ক্লাস এবং মক টেস্ট চলছে এবং একটা ওভারঅল টপিক কমপ্লিটের পর জিওটেকটনিকের উপর কিন্তু একটা 100 নম্বরের বড় টেস্ট নেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু ওভারঅল ক্লাসগুলো করানো হচ্ছে। ব্যাচ 1 চলছে, এরপরে যারা অ্যাডমিশন নেবেন সেক্ষেত্রে ব্যাচ 2 শুরু হবে। আপনারা জানেন যে নতুন ভ্যাকেন্সির লিস্ট আসেনি বলে এখনও পাবলিশড হচ্ছে না নোটিশটা। তো সেখান থেকেও স্পষ্ট অনেকেই প্রশ্ন করেন যে আমরা পরীক্ষা দিতে পারবো কিনা, আমরা ফ্রেশার ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাটাও কিন্তু এখানে, সেই প্রশ্নটার উত্তরও কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। তো আপ টু একেবারে সেপ্টেম্বর পর্যন্ত ওভারঅল এখানে ক্লাস শিডিউল কিন্তু রয়েছে, কবে কি ক্লাস হবে, টাইম এবং ওভারঅল বড় মেগা টেস্টগুলো কবে হবে প্রত্যেকটা কিন্তু এখানে ক্লাসগুলো বলা রয়েছে। জুলাই, আগস্ট আপ টু সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস শিডিউল কিন্তু এখানে করা রয়েছে। তো আপনারা যারা ক্লাস মক টেস্ট করতে চাইছেন, দিতে চাইছেন, তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নেবেন। তো এখানে আমরা প্রশ্নোত্তরে চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 1, এখানে বিবৃতি এবং কারণ দেওয়া হয়েছে। এরকম ধরনের এমসিকিউ আমরা আশা করতে পারি। অপসারীপাত সীমানায় ম্যাগমা সৃষ্টি হয়, এটা হচ্ছে বিবৃতি। অপসারীপাত সীমানা কারণ কি? অপসারীপাতের অগ্রভাগে গঠনমূলক পাত সীমানার পৃষ্ঠদেশে ম্যাগমা উঠে আসে। তো আমরা জানি অভিসারী পাত নয়, এটা হচ্ছে প্রতিসারী পাত, যেখানে পরস্পর পাত দুটো বিপরীত দিকে সরে যায় এবং সেইখানে ম্যাগমা উঠে এসে নতুন ভূপৃষ্ঠ তৈরি করে। তো এটা কিন্তু এ সঠিক, আরও সঠিক এবং এ কিন্তু আরে সঠিক ব্যাখ্যা। কারণ কি? কারণ এই ম্যাগমাটা উঠে আসে বলেই নতুন ভূমিভাগ তৈরি হয়, ম্যাগমা সৃষ্টি হয় সেখানে। তো এটা কিন্তু সঠিক, অর্থাৎ এখানে একের উত্তর হচ্ছে এ। নেক্সট খুব গুরুত্বপূর্ণ, দুটো তালিকা মেলাতে দেওয়া হয়েছে, কে কী মতবাদ দিয়েছিলেন সেটা। তো গ্রহকণিকা মতবাদ কে দিয়েছেন? গ্রহকণিকা মতবাদ দিয়েছেন চেম্বারলিন। তাপীয় সংকোচন মতবাদ কে দিয়েছেন? তাপীয় সংকোচন মতবাদ দিয়েছেন জেফ্রিজ। মহিকার তত্ত্ব কে দিয়েছেন মতবাদ? কোবার দিয়েছেন মহিকার তত্ত্ব মতবাদ। এবং মহাদেশের বিচরণ তত্ত্ব এটা কিন্তু দিয়েছেন ডেলি। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে এ, A2, B4, C1, D3, এটা সঠিক উত্তর। নেক্সট, যখন ভূ অন্তস্থ শক্তি বিপরীত দিক থেকে অনুভূমিকভাবে ক্রিয়া করায় সংকোচন ও প্রসারণ সৃষ্টি হয়, ফলত বৃহৎ গম্বুজের আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়, সেই পদ্ধতিকে কি বলা হয়? সেই পদ্ধতিকে বলা হয় ওয়াশিং। ওয়াশিং বলা হয়। নেক্সট, কোন কনসেপ্টটা কোন সময়ে এসেছে সেটা ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে। তো সমতাবাদ, ইউনিফর্মিটারিয়ানিজম, সমতাবাদ, এটা কিন্তু যথেষ্ট পুরাতন একটা তত্ত্ব। পরেরটা দেখব মহিসঞ্চরণ মতবাদ এবং গতিশীল ভারসাম্য তত্ত্ব, ডায়নামিক ইকুইলিব্রিয়াম থিওরি যেটা, এবং তাপীয় পরিচলন স্রোত তত্ত্ব, অর্থাৎ যেটা হোমসের পরিচলন স্রোত মতবাদ, সেইটার কথা বলা হচ্ছে। তো এখানে আমরা যদি অপশান দেখি তাহলে দেখব সমতাবাদ প্রথম এসেছে, তারপরে এসেছে মহিসঞ্চরণ মতবাদ,
তারপরে এসেছে তাপীয় পরিচলন স্রোত মতবাদ, এবং তারপরে গতিশীল ভারসাম্য তত্ত্ব, ডায়নামিক ইকুইলিব্রিয়াম থিওরি। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর। নেক্সট, দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, এই উক্তিটিতে কে দিয়েছেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটা উক্তি, এবং আমরা জানি এই উক্তিটা দিয়েছেন জেমস হাটন। নেক্সট, সমুদ্রতলের বিস্তার, এই তত্ত্বটা কে দিয়েছিলেন? সি4 স্প্রিং, এটা দিয়েছিলেন হ্যারি হেস। আবারও ডান দিক বাদিক মেলানোর বিষয়টা, সমুদ্রতলের বিস্তার তত্ত্ব সি4 স্প্রেডিং, হ্যারি হেস দিয়েছেন। মহিসঞ্চরণ মতবাদ দিয়েছেন ওয়েগনার। ইলাস্টিক রিবন্ড থিওরি, ইলাস্টিক রিবন্ড থিওরি দিয়েছেন রিড, এবং তেজস্ক্রিয় সক্রিয়তা তত্ত্ব দিয়েছেন জলি। জলি। তো সঠিক উত্তর কিন্তু এখানে অপশন এ। নেক্সট, বিবৃতি, শিল্ড অঞ্চলে কিছু স্থানে প্রাচীন পর্বত বলয়ের অবশেষ রয়েছে। প্রাচীন পর্বত বলয়ের অবশেষ শিল্ড অঞ্চলে রয়েছে। কারণ কি? শিল্ড অঞ্চল প্রাচীন পর্বত বলয়গুলি নরম পাললিক শিলা দ্বারা গঠিত। তো আমরা জানি এটা একেবারেই ঠিক নয়। শিল্ড অঞ্চল হচ্ছে সবচেয়ে প্রাচীন অঞ্চল এবং সবচেয়ে কঠিন শিলা দিয়ে তৈরি বলেই সেটা কিন্তু টিকে রয়েছে এখনো পর্যন্ত। প্রাচীন বলে, কঠিন বলে সেটা টিকে রয়েছে। তো এটা একেবারেই ঠিক নয়, অর্থাৎ এ সঠিক কিন্তু আর ভুল। নেক্সট, পর্বত সৃষ্টির তত্ত্বগুলিকে তাদের প্রকাশ কাল অনুযায়ী আবারও এখান থেকে সাজাতে দেওয়া হয়েছে, সময় অনুযায়ী সাজাতে দেওয়া হয়েছে কোন তত্ত্বটা কবে এসেছে। তো মহিসঞ্চরণ তত্ত্ব, এটা একটা তত্ত্ব। তাপীয় পরিচলন স্রোত তত্ত্ব, এটাও। সমুদ্রতলের বিস্তার সি4 স্প্রেডিং, আর পাত সংস্থান তত্ত্ব। তো আমরা জানি পাত সংস্থান তত্ত্ব কিন্তু সবার পরে এসেছে, তার আগে সমুদ্রবক্ষের বিস্তৃতি এসেছে, তার আগে তাপীয় পরিচলন স্রোত যেটা কনভেকশনাল কারেন্ট, এবং তার আগে মহিসঞ্চরণ তত্ত্ব। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট, ড্যাশের মধ্যবর্তী স্থানে রয়েছে মহবিযুক্তি। মহবিযুক্তি কোথায় রয়েছে? খুব সহজ কোয়েশ্চেন, ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে মহবিযুক্তি রয়েছে। নেক্সট, আবারও মেলাতে দেওয়া হয়েছে মহিসঞ্চরণ তত্ত্ব, মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব ওয়েগনার, সমুদ্রতলের বিস্তার তত্ত্ব হ্যারি হেস, তাপীয় পরিচলন স্রোত হোমস, স্থিতিস্থাপক প্রতিক্ষেপ ইলাস্টিক রিবন্ড থিওরি রিড। তো এখানেও কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন এ। যেগুলো রিপিটেশন হচ্ছে কোয়েশ্চেনের, তার মানে কোয়েশ্চেনের এখানে কিন্তু গুরুত্ব বোঝাচ্ছে। প্রিভিয়াস ইয়ারে নেটের যে কোয়েশ্চেনগুলো এসেছিল সেগুলো রিপিট হওয়ার অর্থ হচ্ছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। নেক্সট, নাজকাপাত। নাজকাপাত কোথায় রয়েছে? নাজকাপাত রয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে। আমরা জানি দক্ষিণ আমেরিকার এই রকম জায়গাতে কিন্তু নাজকাপাত রয়েছে। দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে নাজকাপাত রয়েছে। দুটি স্বাভাবিক চ্যুতির মাঝখানে একটি সংকীর্ণ স্তূপ ব্লক যদি উত্থিত হয় তাকে কি বলা হয়? হোস্ট বলা হয়। আমরা জানি স্বাভাবিক চ্যুতির মধ্যে যদি সংকীর্ণ স্তূপ উপরের দিকে উত্থিত হয় তখন তাকে বলা হয় হোস্ট। বিবৃতি, মধ্য আটলান্টিক শৈলশিলা বরাবর দ্বীপগুলি খুবই অগ্ন্যুৎপাত প্রবণ। মধ্য আটলান্টিক শৈলশিলাতে আশপাশে যে দ্বীপ রয়েছে সেগুলো অগ্ন্যুৎপাত হয়। কারণ কি? আটলান্টিক মহাসাগরে ভূকম্পনের প্রধান কারণ হলো সমুদ্রতলের বিস্তার। তো স্বাভাবিক, এটা প্রথমত দুটো সঠিক, দ্বিতীয়ত হচ্ছে এটা এর কারণ কি না, কারণ কিন্তু এটাও সঠিক। কারণ এখানে সমুদ্রতলে বিস্তার হচ্ছে, ভূমিকম্প হচ্ছে এবং অগ্ন্যুৎপাতও হচ্ছে তার সাথে। সুতরাং অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চরণের ক্ষেত্রে নিচের কোন বলটি দায়ী? ওয়েগনার কোন বলের কথা বলেছেন? আমরা জানি ওয়েগনার দুটো বলের কথা বলেছেন, একটা হচ্ছে জোয়ার ভাটা শক্তি আর একটা হচ্ছে বৈষম্যমূলক অভিকর্ষ বলের শক্তি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পৃথিবীর ভূপ্রকৃতির বেশিরভাগ তথ্য ড্যাশ যুগের। ভূপ্রকৃতির বেশিরভাগ তথ্য কোন যুগের? এটা হচ্ছে সিনোজোইক। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সিনোজোইক যুগে বেশিরভাগ তথ্যগুলো কিন্তু আমরা পাই। এর চেয়ে পুরাতন অনেক তথ্যই কিন্তু মুছে গেছে, সেই অর্থে আমরা কিন্তু খুব বেশি পুরাতন
অংশ পাই না। সমতল শীর্ষদেশ বিশিষ্ট সামুদ্রিক পর্বতকে কি বলা হয়? তো সমতল শীর্ষ বিশিষ্ট যে সামুদ্রিক পর্বত আমরা জানি একে গায়ড বলা হয়, কারণ এটা সমুদ্র তরঙ্গের আঘাতে এর মস্তক দেশ সমতল হয়ে গিয়েছিল। পরবর্তীকালে এটা নিম্নে অবতরণ করে নিচে নেমে যায়। সমুদ্রবক্ষের অন্তর্ধান হচ্ছে, পাতের অংখণ্ড নিচে ঢুকে যাচ্ছে, তার একটা প্রমাণ হিসেবে ব্যবহার হয়। তো এই ধরনের পর্বতকে বলা হয় গায়ট। বর্তমান ভূমিরূপের অধিকাংশ কিসের সাথে সম্পর্কযুক্ত? তো বর্তমান ভূমিরূপের অধিকাংশ বিষয় এটা সিনোজোয়িক যুগের সাথে সম্পর্কিত, এটা আমরা দেখলাম অলরেডি। জিওসিনক্লাইন মতবাদটা কে দিয়েছেন? জিওসিনক্লাইন মতবাদ হল এবং ডানা প্রথম তারা দিয়েছিলেন। কখন ভৃগু তৈরি হয়? ভৃগু কখন তৈরি হয়? ভৃগু তৈরি হয় যখন ভূমিখণ্ড উলম্বভাবে সরে যায়। উলম্বভাবে সরে যায়, কারণ অনুভূমিভাবে সরলে এইভাবে সরে, উলম্বভাবে যখন এরকম ভূমিরূপ উত্থিত হয় তখনই আমরা জানি এই যে অংশ, এটাকে বলা হয় ভৃগু। নেক্সট, এখানে কে কোন বই লিখেছেন সেটা মেলাতে দেওয়া হয়েছে, খুব গুরুত্বপূর্ণ এটা। তো দ্য স্টাডি অফ ল্যান্ডফর্ম, দ্য স্টাডি প্রিন্সিপাল অফ জিওমরফোলজি, প্রিন্সিপাল অফ জিওমরফোলজি এটা লিখেছেন W.B. থর্নবেরি। থর্নবেরি। দ্য স্টাডি অফ ল্যান্ডফর্ম, স্টাডি অফ ল্যান্ডফর্ম কে লিখেছেন R.J. স্মল। আনস্টেবল আর্থ এটা লিখেছেন J.A. স্টিয়ার্স। আনস্টেবল আর্থ। মরফোলজি অফ দ্য আর্থ এটা লিখেছেন কে? L.C. কিং। মরফোলজি অফ দ্য আর্থ লিখেছেন L.C. কিং। সঠিক উত্তর অপশন এ। নেক্সট, আবারও বই এবং লেখক। জিওমরফোলজি এটা লিখেছেন কে? জিওমরফোলজি এই বইটা লিখেছেন লুবেক। এসে ইন জিওমরফোলজি এই বইটাকে লিখেছেন? এসে ইন জিওমরফোলজি লিখেছেন ডিউরি। ফিজিক্যাল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি এই বইটা লিখেছেন স্টলার। এবং অ্যান আউটলাইন অফ জিওমরফোলজি এটা লিখেছেন উলরিচ এবং মর্গ্যান। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বই থেকে কিন্তু প্রশ্ন আসবে, এখানে মেলাতে দেওয়া হয়েছে, সরাসরি ডাইরেক্ট কোশ্চেনও হতে পারে। চ্যুতিরেখা ভৃগুতট কোনটাকে মনে করা হয়? চ্যুতির আড়াআড়িভাবে যদি আধ্যারোপ জলনির্গমন প্রণালী থাকে, সুপার ইম্পোজ জলনির্গমন প্রণালী থাকে, সেক্ষেত্রে শিলার ক্ষয় প্রতিরোধ এবং ভূমিরূপগত রূপের মধ্যেকার যদি দুর্বল সম্পর্ক থাকে তখন এটা তৈরি হতে পারে। ঘন ঘন তীব্র ভূমিকম্পের কারণে হতে পারে। ভৃগুতট বরাবর যদি প্রকৃত চ্যুতিতল চিহ্নিতকরণ হয় তখন এটা হতে পারে। তো ভৃগুতট আমরা জানি চ্যুতিরেখা ভৃগুতট, ফল্ট লাইন স্ক্রাব কখন তৈরি হয়? ফল্ট লাইন স্ক্রাব তখনই তৈরি হয় যখন ফল্ট স্ক্রাব যেটা চ্যুতি ভৃগু সেখানে যদি বৈষম্যমূলক ক্ষয় হয় তখনই সেটা তৈরি হয়। সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে শিলার ক্ষয় প্রতিরোধ এবং ভূমিরূপগত যে রূপ তার মধ্যেকার যে দুর্বল সম্পর্ক তাকে, সেটা কিন্তু চ্যুতিরেখা ভৃগুতট তৈরির জন্য দায়ী। ব্যাসল্টিক সমুদ্র ত্বকের গড় ঘনত্ব আমরা জানি, ব্যাসল্টিক হয় সীমা সামুদ্রিক ভূত্বক ব্যাসল্টিক হয়, তো সেক্ষেত্রে গড় ঘনত্ব তার কত? 2.9 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার। এটা নেক্সট, ভূবিজ্ঞানীর সর্বাধিক মৌলিক সিদ্ধান্ত ইউনিফর্মিটারিয়ানিজম প্রথম কোন বইতে লেখা হয়েছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, এটা লেখা হয়েছিল থিওরি অফ দ্য আর্থ এই বইটাতে। ইউনিফর্মিটারিয়ানিজম এটা থিওরি অফ দ্য আর্থে লেখা হয়েছিল। নেক্সট, মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বে নিচের কোনটি সাক্ষ্য বহন করে? মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বে জিগসফিট অবশ্যই মহিসঞ্চরণের একটা অন্যতম সাক্ষ্য বা প্রমাণ। ট্রান্সকারেন্ট চ্যুতিটা কিন্তু এখানে আমরা ঠিক মহিসঞ্চরণের প্রমাণ এটাকে বলতে পারি না, এটা সি ফ্লোর স্প্রেডিংয়ের একটা প্রমাণ। বিভিন্ন এলাকার জীবাশ্ম অবশ্যই একটা প্রমাণ, কারণ বিভিন্ন দেশে ল্যান্ড ব্রিজ থাকার কারণে সেটা যে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চারিত হয়েছিল, চালিত হয়েছিল পাশাপাশি থাকার কারণে, তার একটা অন্যতম প্রমাণ হচ্ছে জীবাশ্ম, একই জীবাশ্ম বিভিন্ন মহাদেশে খুঁজে পাওয়া। তাহলে এটা একটা অবশ্যই প্রমাণ। ম্যান্টালে পরিচলন এটা কিন্তু মহিসঞ্চরণ তত্ত্বের একটা প্রমাণ হিসেবে বলা যায় না। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ এবং সি।
ই এবং সি, অর্থাৎ এখানে সিতে রয়েছে এই দুটো, সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, সমুদ্রতলের প্রসার, সি ফ্লোর স্প্রেডিং তত্ত্বটা কে দিয়েছেন? সি ফ্লোর স্প্রেডিং, এখানে হেস এবং ডয়েটেজ তারাও কিন্তু তাদের একটা সি ফ্লোর স্প্রেডিং থিওরি রয়েছে, হেস এবং ডয়েটেজ। নেক্সট, ধারণা এবং লেখক, সমপ্রায় সমভূমি, সমপ্রায় সমভূমি এটা ডেভিসের মতবাদে রয়েছে, ক্ষয়চক্র মতবাদে সমপ্রায় সমভূমি শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়। একরূপ ভাববাদ, এটা হাটনের ইউনিফর্মিটানিয়ানিজমের কথা বলা হয়েছে, হাটনের তত্ত্ব। চতুষ্কল্পীয় মতবাদ, চতুষ্কল্পীয় মতবাদ হচ্ছে লোথিয়ান গ্রিন। পরিচলন স্রোত মতবাদ হচ্ছে হোমসের। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নেক্সট, ইলাস্ট্রেশন অফ দ্য হটনিয়ান থিওরি অফ আর্থ, হটনিয়ান থিওরি অফ আর্থ ইলাস্ট্রেশন, এই বইটা কার লেখা? এটা জন প্লেফেয়ারের লেখা। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, জন প্লেফেয়ার এটা লিখেছিলেন। নেক্সট, এখানে আবার ডান দিক বাদিক মেলাতে বলা হয়েছে, এখানে রূপান্তরিত শিলা কিভাবে, কোনটা রূপান্তরিত কি হয় সেটা জিজ্ঞাসা করা হয়েছে। তো ব্যাসল্ট, ব্যাসল্ট থেকে আমরা জানি অ্যাম্ফিবোলাইট হয়, ব্যাসল্ট থেকে অ্যাম্ফিবোলাইট হয়। গ্রানাইট থেকে হয় নিস, গ্রানাইট থেকে নিস হয়। বেলে পাথর থেকে হয় কোয়ার্চ এবং সেল থেকে হয় স্লেট, সেল থেকে হয় স্লেট। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। অত্যধিক ভাঁজের কারণে কি হয়ে থাকে? অত্যধিক ভাঁজ যদি বেশি হয় তখন আলটিমেটলি সেটা ন্যাপে পরিণত হয়, অর্থাৎ ভাঁজের একটা বাহু থেকে অন্য বাহুটা বহু দূরে গিয়ে অবস্থান করে, যেটাকে ক্লিপে বলা হয়। যাই হোক, তো অতিরিক্ত ভাঁজ ন্যাপ তৈরির কারণ। গুটেনবার্গ বিযুক্তি গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলে দেখতে পাওয়া যায়, আমরা জানি। সমুদ্র তলের বিস্তৃতি তত্ত্ব, বারবার এই প্রশ্নটা এসেছিল নেটের ক্ষেত্রে, হ্যারি হেস। মৌনা লোয়া কিসের জন্য বিখ্যাত? মৌনা লোয়া কিসের জন্য বিখ্যাত? 1957 থেকে বায়ুমণ্ডলের কার্বন মনোক্সাইডের নিরন্তর পর্যবেক্ষণ, এর জন্য মৌনা লোয়া বিখ্যাত। আবারও এখানে বই এবং লেখকের কথা বলা হয়েছে। মরফোলজি অব দ্য আর্থ, এটা এলসি কিং এর লেখা, মরফোলজি অব দ্য আর্থ। প্রিন্সিপাল অফ ফিজিক্যাল জিওলজি, প্রিন্সিপাল অফ ফিজিক্যাল জিওলজি লিখেছেন আর্থার হোমস। জিওমরফোলজি এই বইটা লিখেছেন স্পার্ক। প্রিন্সিপাল অফ জিওমরফোলজি এটা লিখেছেন থর্নবেরি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। কোনটি মহিষঞ্চরণ মতবাদের সপক্ষে একটা যুক্তি? তো সেই প্রশ্নটাই আবার রিপিট হয়েছিল, নেট সেটেও আমরা দেখেছি কোয়েশ্চেন রিপিট হয়। তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব বেশি সম্ভাবনা রয়েছে এসএলএসটিতে রিপিটেশন হওয়ার। তো এ এবং সি আমরা আগেই দেখেছি এটা, তো অপশানটা এখানে অপশান এতে দেওয়া রয়েছে, তাহলে অপশানে সঠিক উত্তর। মহিকার তত্ত্বে কোন ভৌগোলিকরা যুক্ত রয়েছেন? মহিকার তত্ত্ব সংক্রান্ত বিষয় হল এবং ডানা মহিকার তত্ত্বের সাথে যুক্ত ছিলেন, আমরা জানি। নিম্নলিখিত মধ্যে কোনটিকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়? পর্বত বেষ্টিত মালভূমি আমরা জানি তিব্বত, তিব্বত হচ্ছে একটা পর্বত বেষ্টিত মালভূমি, এবং কোবারের তত্ত্বের তিব্বত অংশ যেটা হচ্ছে একটা মিডিয়ান মাস, মিডিয়ান মাস। নিম্নে কোনটি পাললিক শিলার বৈশিষ্ট্যকে প্রকাশ করে? পাললিক শিলার বৈশিষ্ট্যকে প্রকাশ করে কোনটা? এতে স্তর থাকে, অবশ্যই এতে স্তর থাকে, এতে জীবাশ্ম থাকে, ঠিক কথা। এটি হচ্ছে একটা পরিবাহিত শিলা, পরিবাহিত হয়ে আসে, পরিবাহিত হয়েই আসে, এটা জলাভূমিতে তৈরি, অর্থাৎ সবগুলো এখানে সঠিক। অপশান ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, বিবৃতি এবং কারণ দেওয়া হয়েছে। মধ্য আটলান্টিক শৈলশিরা ছাড়া সমস্ত দ্বীপপুঞ্জগুলি হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি প্রবণ, এরকম একটা কথা বলা হয়েছে এখানে। আটলান্টিক মহাসাগরের সমুদ্র অক্ষের বিস্তৃতি হলো ভূমিকম্পের প্রধান কারণ, এটা অবশ্যই সঠিক।
তো মধ্য আটলান্টিক শৈলশিরার অংশে ছাড়া অন্যান্য যে আশপাশের দ্বীপ রয়েছে সেগুলো সক্রিয় আগ্নেয়গিরি প্রবাল রয়েছে, এবং এখানে আটলান্টিক মহাসাগরের সমুদ্র অক্ষের বিস্তৃতি হওয়ার কারণেই ভূমিকম্পটা হয়। তো সেই জায়গাতে এখানে এ এবং আর সঠিক, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তো এখানে মধ্য আটলান্টিক শৈলশিরা অঞ্চলের দ্বীপপুঞ্জ এগুলো সক্রিয় আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়, এটা সঠিক হবে। এখানে প্রিন্টিং মিস্টেক রয়েছে, টাইপিং মিস্টেক রয়েছে, তো সঠিক উত্তর হচ্ছে এটা। নেক্সট, লেখক এবং বইয়ের নাম এখানে মেলাতে হবে। উলরিচ এবং মর্গ্যান এর মধ্যে কোন বইটা লিখেছেন? উলরিচ এবং মর্গ্যান। তো স্পিরিট অ্যান্ড পারপাস অফ জিওগ্রাফি, স্পিরিট অ্যান্ড পারপাস অফ জিওগ্রাফি উলরিচ মর্গ্যান লিখেছেন। থর্নবেরি কোন বইটা লিখেছেন? থর্নবেরি লিখেছেন প্রিন্সিপাল অফ জিওমরফোলজি। ভন রিক্টোফেন, রিক্টোফেন লিখেছেন জিওমরফোলজি, রিক্টোফেন লিখেছেন জিওমরফোলজি। এবং স্টেয়ার্স, স্টেয়ার্স লিখেছেন আনস্টেবল আর্থ, এটা স্টেয়ার্স লিখেছেন। এখানে সঠিক অপশান কোনটা? A3B1 করে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অপশান সি। নেক্সট, তালিকা 1-2 মেলাতে বলা হয়েছে। স্বাভাবিক চ্যুতি, স্বাভাবিক চ্যুতি দুটি শিলাখণ্ডের বিপরীত দিকে যদি যায় স্বাভাবিক চ্যুতি তৈরি হয়, শিলাখণ্ডের বিপরীত দিকে গেলে। বিপরাচ্যুতি কখন হয়? বিপরাচ্যুতি হয় দুটি শিলাখণ্ডের পরস্পরের দিকে যদি আগমন হয় তখন বিপরাচ্যুতি দেখতে পাওয়া যায়। আমরা জানি স্বাভাবিক চ্যুতিতে কি হয়, এইভাবে শিলাখণ্ডটা এরকম থাকে, শিলাখণ্ডটা বিপরীত দিকে চলে যায়, অর্থাৎ এই কিন্তু এই দিকে চলে যায়। আর বিপরাচ্যুতির ক্ষেত্রে এটা বিপরীত দিকে চলে আসে, অর্থাৎ জিনিসটা এরকম দাঁড়ায়, ওপর দিকে উঠে চলে আসে, এরকম দাঁড়ায়, অর্থাৎ এটা কিন্তু পরস্পরের দিকে চলে আসে। এটা বিপরীত দিকে, যেটা দিকে চলে আসে। পার্শ্বচ্যুতির ক্ষেত্রে কি হয়? পার্শ্বচ্যুতির ক্ষেত্রে চ্যুতিতল অনুযায়ী অনুভূমিকভাবে শিলাখণ্ডে স্থানচ্যুত হয়, অনুভূমিকভাবে স্থানচ্যুত হয়। তো পাশের দিকে এটা চলে যায়, অনুভূমিকভাবে এটা সরে যায়। আর ধাপচ্যুতি, স্টেপচ্যুতি, যখন চ্যুতি ভিন্ন দিকে ঢাল একই রকম হয়, অর্থাৎ সেম এই ঢালে নেমে আসে, ধাপচ্যুতি। তাহলে এখানে পরপরই দেওয়া রয়েছে সব, অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। ভারতীয় মালভূমি সৃষ্টির কারণ কি? ভারতীয় মালভূমির সৃষ্টির কারণ কিন্তু উত্থান। নেক্সট, জিওসিনক্লাইন সম্পর্কিত কম্প্রিহেন্সিভ থিওরি, ব্যাপক তত্ত্ব জিওসিনক্লাইনের, এটার প্রবক্তা কে? এটার প্রবক্তা হচ্ছেন হল এবং ডানা। কম্প্রিহেন্সিভ থিওরি হল এবং ডানা। হাওয়াই দ্বীপপুঞ্জের অগ্নুদ্গমজনিত কার্যাবলী পরিলক্ষিত হয়। অভিসারী পাত সীমান্ত বরাবর অগ্নুৎপাত ঘটে থাকে। এটা অভিসারী পাত সীমান্ত বরাবর অগ্নুৎপাত ঘটে থাকে, এটা সঠিক। হাওয়াই দ্বীপপুঞ্জে অগ্নুদ্গম হয়, এটাও সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, কারণ এই অঞ্চলটাতে এই ধরনের অগ্নুৎপাত কিন্তু হয় না। নেক্সট, নিম্নলিখিত কোন পর্বতটি একটি মহাসাগরীয় এবং একটি মহাদেশীয় পাতের সংঘর্ষের মাধ্যমে তৈরি হয়েছে? একটা মহাদেশীয়, একটা মহাসাগরীয় পাতের সংঘর্ষে তৈরি হচ্ছে ইউরাল পর্বত। ইউরাল পর্বত এরকম ধরনের সংঘর্ষের কারণে হয়েছে। নেক্সট, কোন উক্তিটা এর মধ্যে সঠিক? টেথি সাগরের সংগমনকালে হিমালয় পর্বতের উত্থান ঘটে। আমরা জানি টেথি সাগরে সংগমন হয়েছিল, যার ফলে হিমালয় পর্বত তৈরি হয়েছে। আনত শিলাখণ্ডের সঙ্গে যে কাল্পনিক রেখা অনুভূমিক তল বরাবর ছেদ করে তাকে কি বলা হয়? তো টেকনিক্যাল টার্ম জিজ্ঞাসা করা হয়েছে, অবশ্যই আয়াম, স্ট্রাইক। শিলাখণ্ডের সাথে কাল্পনিক রেখা
অনুভূমিক তলের সাথে ছেদকারী যে কাল্পনিক রেখা, শিলাস্তরের এটা ঢাল, এই অংশটা আমরা জানি এটাকে আয়াম বলা হয়, যেটা এই তল বরাবর ছেদ করছে আনত শিলাস্তরের সাথে অনুভূমিক এই যে অংশ, এর সাথে এই যে ছেদ করছে, এটাকে বলা হচ্ছে আয়াম। নেক্সট, তালিকা মেলাতে দেয়া হয়েছে কে কোনটা। হল এবং ডানা, ক্ষমতাবাদের তত্ত্ব। হটন, আচ্ছা এখানে হল ডানা অবশ্যই জিওসিন ক্লাইন তত্ত্ব। হল ডানা জিওসিন ক্লাইন তত্ত্ব। হটন হচ্ছেন ক্ষমতাবাদের তত্ত্ব, এটা সমতাবাদ হবে, ইউনিফর্মিটারিয়ানিজম হবে, সমতাবাদ। হ্যারি হেস সমুদ্রতলের বিস্তৃতি এবং জেফ্রি তাপীয় সংকোচন মতবাদ এই তত্ত্বটা দিয়েছেন। তো ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, অগ্নুদ্গমজনিত কার্যাবলী ও পাত সীমানার মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে, কারণ কি? পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি অভিসারী পাত সীমানা বরাবর গড়ে উঠেছে। তো এখানে অবশ্যই দুটো সঠিক, পাত সীমানা এবং অগ্নুদ্গমনের মধ্যে সম্পর্ক তো আছেই, আর আগ্নেয়গিরিগুলি অভিসারী পাত সীমানায় তৈরি হয়েছে, সঠিক। তো এখানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, মোহরভিষিক বিযুক্তি রেখা যাদের মধ্যে সীমানা তৈরি করেছে, এটা ভূত্বক এবং ঊর্ধ্বগুরুমণ্ডল। আমরা জানি এটা খুব সহজ কোয়েশ্চেন। যে পদ্ধতিতে একটি পাত অপর একটি পাতের তলদেশে প্রবেশ করে তাকে কি বলা হয়? নিমজ্জন, অবশ্যই সাবডাকশন বলা হয় নিমজ্জন। সান আন্দ্রিয়াস চ্যুতি, এটা কি ধরনের চ্যুতি? তো আমরা জানি এটা একটা ট্রান্সভার্স ফল্ট। জিওসিন ক্লাইন, এটা কিন্তু হল এবং ডানা তৈরি করেছেন এই তত্ত্বটা। গুটেনবার্গ বিযুক্তি রেখা যে দুটি স্তরের মধ্যে দেখতে পাওয়া যায়, গুটেনবার্গ বিযুক্তি রেখা গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে দেখতে পাওয়া যায়, আমরা জানি। ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিয়াস চ্যুতিটা কোন প্রকার পাত সীমান্তের চলনের একটা উদাহরণ হিসেবে আমরা দেখি? তো সঠিক উত্তর এখানে ট্রান্সফর্ম বাউন্ডারি উইথ ডেক্সট্রাল মোশন। ট্রান্সফর্ম বাউন্ডারি, আমরা জানি এটা একটা ট্রান্সফর্ম চ্যুতি এবং এটা নিরপেক্ষ পাতের সীমান্তে কিন্তু এটা তৈরি হয়েছে। নাজকাপাত কোন দিক বরাবর সরছে? নাজকাপাত কোন দিক বরাবর সরছে? পূর্ব দিক বরাবর নাজকাপাত সরছে। গুরুমণ্ডলের বেশিরভাগ উপরিভাগ, যেখানে পৃথিবীর ভূত্বকের ভাসমান অবস্থায় থাকে, উপরিভাগে সেটাকে কি বলা হয়? এটা সহজ কোয়েশ্চেন, যেটা হচ্ছে অ্যাস্টেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে। ভূতাত্ত্বিকভাবে ভারতের সর্বাপেক্ষা পুরানো শিলা কোথায় দেখতে পাওয়া যায়? সবচেয়ে পুরাতন শিলা ভারতের কর্ণাটকের ধারওয়াড় অঞ্চলে দেখতে পাওয়া যায়। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, ধারওয়াড়। টেকটনিক ফোর্সের দ্বারা কোন বৈশিষ্ট্যটি তৈরি হয়েছে এর মধ্যে? তো গ্রস্ত উপত্যকা টেকটনিক ফোর্সের কারণে তৈরি হয়েছে। কনরাড বিযুক্তি রেখা যে দুটো স্তরের মধ্যে দেখতে পাওয়া যায়, কনরাড বিযুক্তি দেখতে পাওয়া যায় শিয়াল এবং সীমার মধ্যে। নেক্সট, আবারও বই এবং লেখকের নাম দেওয়া হয়েছে। তো স্টেয়ার্স, দ্য আনস্টেবল আর্থ, ভন রিখতহোফেন, জিওমরফোলজি, উলরিচ, স্পিরিট অ্যান্ড পারপাস অফ জিওগ্রাফি এবং থর্নবারি, প্রিন্সিপাল অফ জিওমরফোলজি। সঠিক উত্তর এখানে অপশন বি। নিম্নলিখিত কোন কারণে ডাউন ওয়ার্পিং তৈরি হয়? ডাউন ওয়ার্পিং তৈরি হয় ভূত্বকীয় বাঁকের কারণে।
কোনো একটি ভাঁজের দুটো বাহু যদি পরস্পর সমান্তরাল এবং অনুভূমিক হয় তবে সেটা কোন ধরনের ভাঁজ? কোন ধরনের ভাঁজ? তো এটা হচ্ছে অবশ্যই একটা সাহিত্য ভাঁজ। পরস্পরের সমান্তরাল এবং অনুভূমিক অবস্থায় রয়েছে দুটি বাহু, তো এটা একটা সাহিত্য ভাঁজ। লিথোস্ফেরিক পাতের গঠনকারী সীমানাটাকে কোন উদাহরণের সাহায্যে বোঝানো যায়? লিথোস্ফেরিক পাতের গঠনকারী, এটা মধ্য আটলান্টিক শৈলশিরার উদাহরণ দিয়ে কিন্তু লিথোস্ফেরিক পাতের যে গঠনকারী সীমানা সেটা বোঝানো যায়, অর্থাৎ যেটা প্রতিসারী পাত সরে যাচ্ছে এবং ভূত্বক তৈরি হচ্ছে, গঠনকারী সীমান্ত যেটাকে আমরা বলি সেটা। সানান্দির চ্যুতি কোনটাকে বর্ণিত করে? সানান্দির চ্যুতি সংরক্ষিত পাত সীমানা, অবশ্যই। ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারি। কোবারের মত অনুযায়ী জিওসিনক্লাইনের পার্শ্ববর্তী অনমনীয় পদার্থকে কি বলা হয়? ক্র্যাটোজেন বলা হয়, আমরা জানি ক্র্যাটোজেন। জিওসিনক্লাইন একটা খাত, তার দুপাশের যে স্থিতিশীল ভূমিভাগ তাকে বলা হয়, তাকে কোবার নাম দিয়েছেন ক্র্যাটোজেন। নির্মিত কোনটির মাধ্যমে বিশ্বের জীবন্ত আগ্নেয়গিরি বন্টনের উপযুক্ত ব্যাখ্যা দেয়া সম্ভব? জীবন্ত আগ্নেয়গিরি, তো এগুলো কিন্তু সমুদ্রের বেসিনের চারপাশে শৃঙ্খলের ন্যায় গড়ে ওঠে, সমুদ্র খাতের চারপাশে শিকলের মতো এর অবস্থান দেখতে পাওয়া যায়। নেক্সট, নিভৃত কোন ভূকম্পীয় তরঙ্গটি উপকেন্দ্রে সর্বাধিক ধ্বংসাত্মক ধরনের হয়ে থাকে? উপকেন্দ্রে এটা কিন্তু এল তরঙ্গ। আমরা জানি এল তরঙ্গ কিন্তু সবচেয়ে বেশি ধ্বংসলীলা চালায়, এল তরঙ্গ। নেক্সট, বিবৃতি এবং কারণ। এলুশিয়ান দ্বীপপুঞ্জতে অগ্নুদ্গম দেখা যায়, প্রতিসারী পাত সীমানা বরাবর অগ্নুদ্গম দেখা যায়। দুটি সঠিক। এলুশিয়ান দ্বীপপুঞ্জ প্রতিসারী পাত সীমানা রয়েছে, এখানে অগ্নুদ্গম হয় এবং প্রতিসারী পাত সীমানার জন্যই হয়, অর্থাৎ এখানে এ আর দুটোই ঠিক, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। নেক্সট, আবারও জিজ্ঞাসা করা হয়েছে সানান্দির চ্যুতি, এটা একটা ট্রান্সফর্ম ফল্ট। নির্মিত কোনটি উৎপত্তি অবস্থান সংক্রান্ত বিষয়টি পাত সংস্থান দ্বারা ব্যাখ্যা করা যায়? কোনটা পাত সংস্থান দ্বারা ব্যাখ্যা করা যায়? সমুদ্র স্রোত এবং জলবায়ু অঞ্চল, পাত সংস্থান দ্বারা এটা কিন্তু ব্যাখ্যা করা যায়। নির্মিত কোনটি ভূমিকম্প ঝুঁকি প্রবণ? ভূমিকম্প ঝুঁকি প্রবণ এলাকা ত্রিপুরা। নেক্সট, পাত এবং চলনের দিক, খুব গুরুত্বপূর্ণ পাত এবং চলনের দিক। আমি পড়ানোর সময় এখানে এটা বলেছিলাম যে একটা ডায়াগ্রাম, সেখানে কিন্তু পাতের মুভমেন্টের দিকগুলো দেখানো আছে। আমরা দেখলাম নাজকা পাতের মুভমেন্ট জিজ্ঞাসা করা হয়েছে, এখানে আরও অনেক পাতের কিন্তু মুভমেন্ট জিজ্ঞাসা করা হয়েছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডায়াগ্রামটা দেখে করে নিতে হবে এটা। ইন্দো অস্ট্রেলিয়ান পাত এটা সরছে উত্তর দিকে, কুকুজ পাত এটা সরছে উত্তর পশ্চিমে, প্যাসিফিক প্লেট প্যাসিফিক পাত এটা সরছে পশ্চিম দিকে, এবং নাজকা পাত এটা সরছে পূর্ব দিকে। তো সঠিক উত্তর এখানে অপশান বি। পৃথিবীর কোনো শিলা ভেঙে যায় এবং তার বিভিন্ন অংশগুলো বিভিন্ন দিকে চালিত হয়, তাকে কি বলা হয়? অবশ্যই চ্যুতি বলা হয়, প্রথমে ফাটল তারপরে সেটা স্মরণ। দ্বিতীয়ত কোন ভূমিরূপটি গাঠনিক শক্তি টেকটনিক ফোর্স দ্বারা সৃষ্টি হয়? কোন ভূমিরূপটা টেকটনিক ফোর্স দ্বারা সৃষ্টি হয়? তো এটা গ্রস্ত উপত্যকা টেকটনিক ফোর্স দ্বারা সৃষ্টি হয়। কোন অঞ্চলটি সুনামি প্রবণ? কোন অঞ্চলটি সুনামি প্রবণ? পরিপ্রশান্ত মহাসাগরী, যেটা সার্কাম প্যাসিফিক তটরেখা, অবশ্যই এটা সুনামি প্রবণ, জাপান পার্শ্ববর্তী যে বিস্তীর্ণ একটা প্রশান্ত মহাসাগরীয় প্রান্তভাগের যে এলাকা সেটা। নিম্নলিখিত কোন সংঘর্ষ অঞ্চলে পাতগুলি চিরস্থায়ীভাবে মিলিত হয়ে যায়, পরবর্তী কোনো রকম পাত সংস্থানিক কার্যকলাপ হওয়ার সম্ভাবনা থাকে না, যেটাকে কলিশন জোনের যে জায়গাটা, পাত কিন্তু সেখানে আর কার্যকলাপ হচ্ছে না, সেইটা মহাদেশীয় সংযোগস্থল, চিরস্থায়ীভাবে মিলিত হয়ে যায়। সিসমিক ওয়েভ সংক্রান্ত কোনটা সঠিক? কি বলা হচ্ছে? পিতরঙ্গের গতিবেগ অনুপ্রস্থ শিলার ঘনত্ব সংকোচনের বিকৃতির উপর নির্ভর করে, ট্রান্সভার্স শক ঘনত্ব সংকোচনের বিকৃতির উপর নির্ভর করে, এটা কিন্তু সঠিক নয়। পিতরঙ্গ স্তরঙ্গের তুলনায় দ্রুত প্রবাহিত, এটা অবশ্যই সঠিক। পিতরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কম, সে কারণে তার গতিবেগ অনেক বেশি।
এল তরঙ্গের এলোমেলো পথে জিগজ্যাগ পাত চালিত হয় এবং পি এস তরঙ্গের তুলনায় দেরিতে পৌঁছায়। এটা একদম সঠিক। এস তরঙ্গের গতিবেগ অনুপ্রস্থ শিলার ঘনত্ব প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভরশীল। এস তরঙ্গের গতিবেগ অনুপ্রস্থ শিলার ঘনত্ব প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভরশীল, এটা কিন্তু সঠিক। আচ্ছা, এখানে এল এর একটা বিষয় কি, পি এস তরঙ্গের তুলনায় দেরিতে পৌঁছায়, এটা দেরিতে পৌঁছানোর ব্যাপার আসছে না, কারণ হচ্ছে এল তরঙ্গর উৎপত্তি হচ্ছে উপকেন্দ্রে, সুতরাং পৌঁছানোর ব্যাপারটা কিন্তু আসছে না। তো এই জন্যে এটা আমরা নিতে পারি না। জিগজ্যাগ পাথে চালিত, এটা কিন্তু ঠিক। এল তরঙ্গ কিন্তু এইভাবে এই যে চলে, এই চলার পথে তির্যকভাবে কিন্তু মোচড়টা দেয় এবং ভয়ানক সেটা ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে ফাটল তৈরি হওয়া থেকে শুরু করে যাবতীয় উপকেন্দ্রের কার্যকলাপের জন্য ভয়ানক সেটা এল তরঙ্গ, কিন্তু এটা সঠিক নয়। সুতরাং এইটাকে আমরা সঠিক ধরতে পারি না। আমরা তাহলে এখানে সঠিক ধরব কোনটা, 2 এবং 4, অর্থাৎ এখানে অপশানটিই সঠিক উত্তর। পাত সংস্থান সম্পর্কিত নিচের কোন তথ্যটা সঠিক? পৃথিবী পৃষ্ঠের ভূমিরূপ গঠনের ক্ষেত্রে পাত সংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধ্য সামুদ্রিক শৈলশিরা হলো গভীর ফোকাসের ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত ধ্বংসাত্মক পাত সীমানা। মধ্য সামুদ্রিক শৈলশিরাকে ধ্বংসাত্মক বলা হচ্ছে। যাই হোক, এটা একদমই সঠিক নয়। পাত সংস্থান সমূহ রেডিওজেনিক তাপের কারণে হয়ে থাকে। রেডিওজেনিক তাপ অর্থাৎ এখানে রেডিয়েশন, বিকিরণের কথা বলা হচ্ছে। পাত সংস্থান মূলত এটা অর্থাৎ পরিচলন স্রোতের সূত্রপাত হচ্ছে কোনো জায়গাতে তেজস্ক্রিয় বিকিরণ এবং সেখান থেকে উত্তপ্ত হয়ে পরিচলন স্রোত, পরিচলন কোষ তৈরি, এবং এটাই কিন্তু পাতের মূল চালিকা শক্তি। তাহলে এটা সঠিক, অর্থাৎ 1, 3 কিন্তু সঠিক। 4টা দেখব, শিলা ভেঙে গিয়ে সেই ভেঙে যাওয়া তল বরাবর চালিত হলে তাকে ভাঁজ বলে। একেবারেই নয়, একেবারেই নয়, শ্রুতির কথা বলা হচ্ছে। এটা তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে শুধুমাত্র 1 এবং 3 ঠিক, অর্থাৎ অপশান বি। উত্তর পশ্চিম হিমালয় অঞ্চলে রাজ্যগুলো বেশি মাত্রায় ভূমিকম্প ও ধসপ্রবণ হয়ে থাকে। উত্তর পশ্চিম হিমালয়ের কথা বলা হচ্ছে। এটা আমরা বলতে পারি সঠিক, কারণ ভূমিকম্প এখানে বেশি হয়। হিমালয় পর্বতে আগ্নেয়গিরির উৎপত্তি হওয়ার সম্ভাবনা খুব বেশি, এটা একেবারেই সঠিক নয়। বর্তমান ভূমিকম্প সম্পর্কে আগে থেকে অবস্থান করা যায়, অর্থাৎ ভূমিকম্পটা আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারি, সেটা নয়, এখন ঠিক নয় সেটা। হিমালয় অঞ্চলের রাজ্যগুলিকে নৃতাত্ত্বিক কার্যাবলীর জন্য বিভিন্ন ভূমিরূপগত দুর্ঘটনা ঘটে থাকে। অ্যান্থ্রোপোজেনিক কার্যক্রম তো চলছে অবশ্যই হিমালয়ের বিভিন্ন রাজ্যগুলোতে, তার জন্য ভূমিরূপগত দুর্ঘটনা, ধস বা এই ধরনের জিনিসগুলো অনেক বেশি হয়ে থাকে। তাহলে অপশান 1 আর 4 হচ্ছে ঠিক, তো অপশান ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, বিভিন্ন আগ্নেয়গিরি দেওয়া হয়েছে, ডান দিক বাদিক মেলাতে হবে। পিলীয় ধরনের কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়? পিলিতে কিন্তু সান্দ্র লাভা বিস্ফোরণ সহ নির্গত হয়। পিলি। হাওয়াই ধরনে কি ধরনের অগ্নুৎপাত হয়? অত্যন্ত তরল ব্যাসল্ট জাতীয় লাভা এবং ধীর বেগে এটা প্রবাহিত হয়, 1200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে। স্ট্রম্বলি, স্ট্রম্বলির ক্ষেত্রে সান্দ্র ব্যাসল্ট জাতীয় লাভা বিস্ফোরণ সহ অগ্নুৎপাত হয়। ভলক্যানো, ভলক্যানোর ক্ষেত্রে সান্দ্র লাভা হয়, বায়ু সংস্পর্শে আসামাত্র জমাটবদ্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে ভলক্যানোর বৈশিষ্ট্য। অপশানে এখানে সঠিক উত্তর। তো অগ্নুদ্গমের যে বিষয়গুলো, অগ্নুদ্গমের বিভিন্ন আগ্নেয়গিরির কি বৈশিষ্ট্য, এগুলো কিন্তু ট্রিক্স দিয়ে মনে রাখার বিভিন্ন বিষয়গুলো আমি বলেছি ক্লাসের মধ্যে, তো সেইভাবে আপনারা মনে রাখার চেষ্টা করবেন, কারণ এখানে অনেক রকম তথ্য রয়েছে, বা আরও অন্যান্য ডাইক্সিলের ওই যে পোর্শনটা কোথায় কি এক্সাম্পল কোথায় রয়েছে, এইগুলো সেগুলো থেকে সরাসরি প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা একটা চিত্র পেলাম, বুঝতে পারলাম যে এই ধরনের প্রশ্ন হতে পারে, হয়ে থাকে। এছাড়া আরও অনেক টাইপের প্রশ্ন আছে, সেগুলো আমাদের সলভ করতে হবে। তো নেটসেটের এই কোয়েশ্চেনগুলো কিন্তু ডাইরেক্ট সরাসরি একদম পরীক্ষাতে অ্যাজ ইট ইজ চলে আসতে পারে। সুতরাং এটা খুব ভালো করে পড়বেন, বারবার রিভিশন করবেন। এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।